আচ্ছা যাক, উনি কিছুই বলছেন না। আমি ঠিক বুঝতেছি না যে উনি সংযুক্ত আছেন কি নাই। যাই হোক, আরেকজন দেখা যাচ্ছে, মিস্টার আজমল। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ও, আপনি কি জি। বলেছিলেন? জি, আমি বলছি। আচ্ছা। আচ্ছা, আরেকজন দেখা যাচ্ছে শামিমা সম্মত নাসরিন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আপনারা কিন্তু একটু ইন্টারেক্টিভ হতে হবে ক্লাসে। অর্থাৎ আপনারাও কথা বলবেন, আমি তো কথা বলি। সেক্ষেত্রে আমার মনে হয় ক্লাসটা একটু মজার হবে আর কি। আমি জানতে চাচ্ছিলাম, একজন তো বলছেন, এই যে আজমল, মিস্টার আজমল, তিনি কিন্তু বলছেন, মানে উনি যতখানি বুঝেন সেভাবে বলছেন। আমি আরেকজনের কাছ থেকে শুনতে চাচ্ছি। এই যে মিস বা মিসেস শামীমা নাসরিন, আপনি কি শুনতে পাচ্ছেন? তাহলে আপনি যদি একটু বলতেন যে আলোর প্রতিফলন বলতে আপনি কি বোঝেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলতে চাচ্ছেন না, আমি বলি। আহ, যিনি মিস্টার আজমল, আপনি বলেছিলেন যে একটা আলোক উৎস থেকে, মানে যখন আলো বের হয়ে ছড়িয়ে পড়ে এটা আলোর প্রতিফলন। আসলে না, বিষয়টা এমন না। আপনি যেটা বলেছেন এটা হচ্ছে আলোক বিচ্ছুরণ, অনেকটা মানে বিচ্ছুরিত হওয়া। আলোক প্রতিফলন বলতে আমরা শব্দের প্রতিফলন কিন্তু আমরা বুঝি, যে একটা শব্দ উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে যদি কোনো একটা মাধ্যমে বাধা পায়, বাধা পেয়ে ঠিক ওই শব্দটার একটা পুনরাবৃত্তি ঘটে, মানে ইকো হয়। ইংরেজিতে বলা হয় ইকো। ওই যে অনেক সময় কনসার্ট করলে ইকো হয় না, একটা শব্দ আবার শোনা যায়, মানে বারবার ধাক্কা খেয়ে কোনো কিছুর মধ্যে মনে হচ্ছে যে বারবার এটা শোনা যাচ্ছে, ইকো হয়। এটা হচ্ছে শব্দের প্রতিফলন। তো আলোর প্রতিফলন বিষয়টা কিন্তু ঘটনাটা সেম। এই ক্ষেত্রেও হচ্ছে যে একটা আলোক উৎস থেকে আলো উৎপন্ন হয়ে কোনো পৃষ্ঠে অথবা মাধ্যমে বাধা পেয়ে যদি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিফলন। তো আমি যদি দুটি সংজ্ঞা দিতে চাই, তাহলে কি হবে? দুটি সংজ্ঞাটা হবে এরকম। এই যে বুকি সংখ্যাটা হচ্ছে এরকম: আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। মানে একটু কঠিন কঠিন, মানে আমি একটু সহজ করে বলেছি বরং বইছে, সেটা হলো যে একটা আলোক উৎস থেকে আলো উৎপন্ন হয়ে যদি কোনো একটা পৃষ্ঠে অথবা কোনো মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাটাকে বলা হবে আলোক প্রতিফলন। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন আপনার সামনে একটা আয়না আছে। আয়নাটা কোন ধরনের আয়না? আমরা যে আয়নার মধ্যে চেহারা দেখতে পাই, অথবা মনে করেন গাড়ির যে লুকিং গ্লাস, ওই যে ড্রাইভারের ডান দিকে একটা গ্লাস থাকে, যে পিছনে গাড়ি আছে কিনা বা কিছু আসতেছে কিনা দেখতে পায়, ওই আয়না কিন্তু ওই রকম আয়না না যেটা দিয়ে ভেদ করে চলে যেতে পারে, এরকম আয়না না যেটার মধ্যে চেহারা দেখা যায়, ওই না। তাহলে মনে করি যে একটা আয়না, এটা একটা পৃষ্ঠ। এখন যদি আপনি ওই আয়নার উপর টর্চ থেকে আপনি আলো, মানে সুইচ অন করে আপনি ওই আয়নার উপর আলো ছেড়ে দিলেন, তখন কি ঘটবে? দেখবেন যে ওটার মধ্যে আলোটা বাধা পেয়ে আবার আপনার দিকে আলোটা ফিরে আসতেছে। এই ঘটনাটাকেই বলা হবে আলোর প্রতিফলন। এখন কি বিষয়টা পরিষ্কার আপনাদের কাছে, আলোর প্রতিফলন কি? জি স্যার। স্যার, আর একটা এটা বার যেমন, বললে একটু ভালো হয় স্যার। হ্যাঁ আমি আপনার আবারও বলছি, কোনো আলোক উৎস থেকে আলো উৎপন্ন হয়ে দ্বিতীয় কোনো মাধ্যম বা পৃষ্ঠে বাধা পেয়ে যদি পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিফলন। বইয়ের সংজ্ঞাটা অনেক কঠিন, তাছাড়া আমি যেটা বলছি এটা মানে খুব সহজ। যে একটা আলোক উৎস থেকে দ্বিতীয়। আলো উৎপন্ন হয়ে দ্বিতীয় কোনো মাধ্যমে বা পৃষ্ঠে বাধা পেয়ে যদি পূর্বের মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিফলন। সেটা যেমন আমি বললাম যে একটা টর্চ থেকে আলো উৎপন্ন হয়ে, ধরলাম দ্বিতীয় মাধ্যমটা বা পৃষ্ঠটা হচ্ছে একটা আয়না, চকচকে আয়না। ওই আয়নার উপর পড়লো, পরে সেখানে বাধা পাবে, বাধা পেয়ে যদি সে আলোটা কি হবে, আবার পূর্বের মাধ্যমে কিন্তু ফিরে আসবে।
এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিফলন। এখন এটা যে সবসময় পৃষ্ঠটা আয়নাই হতে হবে, নট নেসেসারি। ওইটা যে কোনো একটা মানে চকচকে পৃষ্ঠ বা মাধ্যম হলেই হবে। সেটা আয়নার পরিবর্তে মনে করেন একটা চকচকে স্টিলের পাত যদি হয়, তাহলেও কিন্তু ওখানে বাধা পেয়ে ফিরে আসবে। মানে একটু ঝলমলে বা চকচকে পৃষ্ঠ হলেই সেখানে তার প্রতিফলন ক্ষমতা থাকবে এবং ওই মাধ্যমে বাধা পেয়ে আলো পূর্বের মাধ্যমে ফিরে আসতে পারবে। তাহলে এই ঘটনাটাকেই বলা হবে আলোর প্রতিফলন। এখন এই প্রতিফলনের উপর ভিত্তি করে এই প্রতিফলনের উপর ভিত্তি করে আহ, বিজ্ঞানী স্নেল, নাম হচ্ছে স্নেল, স্নেল কিন্তু আহ দু একটা কথা বা মতবাদ বা সূত্র দিয়ে গেছেন। বিজ্ঞানী স্নেল, ওটাকে স্নেল সূত্র বলা হয়। সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা যে পৃষ্ঠের মধ্যে আলো বাধা পেয়ে ফিরে আসবে, ওই পৃষ্ঠের উপর যদি আগে একটা লম্ব চিন্তা করি, একটা দণ্ড মনে করেন, একটা দণ্ড যদি ওই পৃষ্ঠের উপর স্থাপন করি একদম উল্লম্ব ভাবে, কেমন? যে একদম 90 ডিগ্রি কোণে। উল্লম্ব বা 90 ডিগ্রি কোণ তো বুঝতে পারেন নাকি? লম্ব ভাবে মানে পৃষ্ঠটা কোনো দিকে হেলানো থাকবে না, একদম সোজা ওই পৃষ্ঠের উপর সোজা ভাবে একটা দণ্ড রাখলাম। তাহলে এই দণ্ডটার দুই পাশে কিন্তু দুইটা কোণ উৎপন্ন হবে। আমি এখানে একদম লাইভ আপনাদেরকে ছবি এঁকে আহ দেখাচ্ছি কিরকম। মনে করেন এটা হচ্ছে পৃষ্ঠটা, কোন পৃষ্ঠ? চকচকে যে পৃষ্ঠ সেই পৃষ্ঠ। এই পৃষ্ঠের উপরে আমি একটা দণ্ড স্থাপন করব। কিভাবে বলছি? যে একদম লম্ব ভাবে, মানে যেটা নাকি এই পৃষ্ঠের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই ধরনের আমি একটা দণ্ড স্থাপন করতেছি। এই এই একটা দণ্ড স্থাপন করলাম। তাহলে মনে করেন এই পৃষ্ঠটা হচ্ছে একটা আয়নাই ধরেন, যে যেটা প্রতিফলন করতে পারে। আর তার উপরে আমি এরকম একটা দণ্ড স্থাপন করলাম উল্লম্ব ভাবে, যেটা 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রি কোণটা কিভাবে বুঝবো? 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে আসলে আহ এই কোণটা, এই যে এই মানে এই যে এখানে একটা কোণ, এটা সুন্দর হয় নাই, জাস্ট বোঝার জন্য। এই যে একটা কোণ, আবার ঠিক তার উল্টা সাইডে একটা কোণ আছে। এই দুইটা কোণই প্রতিটা হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে এখন স্নেলের সূত্রটা কি? স্নেলের সূত্রটা হচ্ছে যে কোনো আলোক রশ্মি যদি কোনো একটা প্রতিফলক পৃষ্ঠের উপর এমন ভাবে আপতিত হয় যেটা নাকি এই উলম্ব রেখার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বিষয়টা কিরকম? ধরেন এটা হচ্ছে আলোক রশ্মি, এই যে এখানে আপতিত হলো, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, আমি রশ্মিটা তীর চিহ্ন দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে একটা আলোক রশ্মি, এই যে একদম উলম্ব যে রেখাটা আছে ঠিক তার গোড়ায় আপতিত হলো, এবং আপতিত হয়ে, যেহেতু এই পৃষ্ঠটা হচ্ছে একটা মানে চকচকে সমতল পৃষ্ঠ, এটা কি হবে? প্রতিফলিত হবে, মানে বাধা পেয়ে ফিরে যাবে আগের মাধ্যমে। তার মানে এটা এখান থেকে এই যে এভাবে আবার ফিরে যাবে। এখন বিজ্ঞানী স্নেল বলছে যে এই কোণটাকে বলা হবে, এই যে এই কোণটাকে বলা হবে আপতন কোণ। এই কোণটাকে বলা হবে আপতন কোণ। এই যে জি। আপতিত রশ্মি উলম্ব রেখার সাথে যে কোণ উৎপন্ন করলে এটাকে বলা হবে আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি উলম্ব রেখার সাথে
যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হবে প্রতিফলন কোণ। তাহলে এখানে দুইটা কোণ আমরা পাচ্ছি, একটা হচ্ছে আপতন কোণ, একটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা এটা হলো আপতন কোণ আর এটা হলো প্রতিফলন কোণ। এখন স্নেলের সূত্রটা হচ্ছে যে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। তাহলে সূত্রটা কি বোঝা গেল? স্যার এটা আপাতন কোণ আর উপরেরটা। এ- এটা হচ্ছে আপতন কোণ, এই যে এই কোণটা হচ্ছে আপতন কোণ। অর্থাৎ এই যে আলোক জি রশ্মিটা এটা হচ্ছে কি আপতিত রশ্মি। এই জি। রশ্মি আর এই উল্লম্ব রেখার সাথে যে কোণ উৎপন্ন করলো এটা হচ্ছে আপতন কোণ। আর এই যে প্রতিফলিত রশ্মি উল্লম্ব রেখার সাথে যে কোণ উৎপন্ন করলো মানে এই কোণটা, এটা হচ্ছে প্রতিফলন কোণ। তো স্নেলের সূত্রটা হচ্ছে যদি আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি উল্লম্ব রেখা একই সমতলে অবস্থিত হয়, সমতল এই যে সমান পৃষ্ঠ, তাহলে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এই কোণ আর এই কোণ সমান। এটার আপনারা যদি প্র্যাকটিক্যাল প্রমাণ চান তাহলে কি করবেন, আপনার বাসায় তো ড্রেসিং টেবিল আছে, আয়না আছে, তো আপনি জি করবেন কি, আয়নার মানে আমরা কি করি, আমরা আয়নার সামনে দাঁড়ালে দেখবেন যে আপনার হাইট যত, ওই আয়নার ভিতরে ছবিটা ওই বিম্ব ওইটাও কিন্তু হাইট একই height দেখায়। আপনি আয়নার মধ্যে একদম নাকটা লাগাবেন, দেখবেন যে ওখানে একদম নাকে নাকে লেগে গেছে। আপনার মাথা মাথা সমান উচ্চতা সেম। কেন? ওটা হচ্ছে সমতল প্রতিফলক পৃষ্ঠ, কাজে প্রতিবিম্ব সমান হবে। এবং আপনি আয়না থেকে যত দূরত্বে দাঁড়াবেন, এটাও কিন্তু স্নেলের সূত্র, ঠিক বিম্বটাও কিন্তু তত, আয়নার পিছনে বিম্বটাও তত পিছনে তৈরি হবে। অর্থাৎ আপনি যদি আয়না থেকে 3 ফিট দূরে দাঁড়ান, ঠিক আয়নার ভিতরে যে ছবিটা এটাও 3 ফিট দূরে কিন্তু দেখা যাবে। আপনি যদি 5 ফিট দূরে দাঁড়ান তাহলে ওই ছবিটা কিন্তু 5 ফিট দূরেই দেখা যাবে। এটা কিন্তু স্নেলের সূত্র। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে কথা রেখা আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, আপনি করলেন কি, একটা টর্চ আয়নার মধ্যে কোনাকুনি করে টর্চ থেকে আলো ফেলবেন, দেখবেন যে ওই আলোটা কিন্তু সোজা আপনার দিকে বেঁকে আসবে না, ওইটা কিন্তু বেঁকে ঠিক ওই আয়নার সাথে আপনি টর্চের আলোটা যেই কোণে আপতিত হবে ঠিক সেই কোণে প্রতিফলিত রশ্মিটা চলে যাবে। আজকে আপনি বাসায় দেখবেন যে টর্চটা মারবেন কোনাকুনি আয়নার মধ্যে, তো যেই জায়গাটার মধ্যে মারবেন দেখবেন যে ওই আলোটা ফিরে কিন্তু সোজা আপনার বরাবর আসবে না। ঠিক আয়নার সাথে এই আপতিত রশ্মিটা যত ডিগ্রি কোণে আপতিত হবে, ঠিক প্রতিফলিত রশ্মিটা তত ডিগ্রি কোণে কিন্তু আয়না থেকে বেরিয়ে যাবে। এটা আজকে দেখবেন। এটার অর্থ হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আপনি যত কোনাকুনি মারবেন দেখবেন যে ওই প্রতিফলিত রশ্মিটা তত কোনাকুনি আয়না থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি যদি একদম সোজা বরাবর মারেন, আয়নার সামনে একদম সোজা দাঁড়িয়ে মারবেন, দেখবেন যে প্রতিফলিত রশ্মিটা সোজা আবার আপনার দিকেই ফিরে আসতেছে। এটার অর্থ হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এটা হচ্ছে স্নেলের সূত্র। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে যে আপনি প্রতিফলক পৃষ্ঠ থেকে যত দূরত্বে অবস্থান করবেন, ওই প্রতিবিম্ব ঠিক প্রতিফলক পৃষ্ঠ থেকে তত দূরে তৈরি হবে। ওই যে বললাম আপনি 3 ফিট দূরে যদি দাঁড়ান তাহলে ওই প্রতিবিম্বটা 3 ফিট পিছনেই তৈরি হবে। আচ্ছা, আর আরেকটা হলো যে আপনি যদি লম্ব ভাবে কোনো প্রতিফলক পৃষ্ঠের উপর মানে আলোক রশ্মি ফেলেন, তাহলে কিন্তু প্রতিফলিত রশ্মিটাও লম্ব ভাবেই ফিরে আসবে। আপনি যদি সোজা আলোর মধ্যে মারেন দেখবেন যে সোজা আপনার বরাবর আবার আলোক রশ্মি ফিরে আসতেছে। এই তিনটাই হচ্ছে স্নেলের সূত্র, মানে আলোর প্রতিফলনের উপর। মোটামুটি আলোর প্রতিফলনের বেসিক ধারণাটা আমি দিলাম। আরো কিছু ইয়ে আছে আলোর প্রতিফলনের, ওগুলো আমি আবার নেক্সট ইয়াতে বলবো, কিন্তু ধারণটা দিলাম আর কি। এখন আসি আলোর প্রতিসরণ। একটা কিন্তু প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ। ইংরেজিতে প্রতিফলন হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেকশন, আর প্রতিসরণ হচ্ছে রিফ্রাকশন। দুইটা মধ্যে পার্থক্য আছে। প্রতিফলন হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেক্ট করা, আর প্রতিসরণ হচ্ছে রিফ্রাকশন বা রিফ্লেক্ট করা। এখন প্রতিসরণ কি? প্রতিসরণের যদি সংজ্ঞাটা বলি, তাহলে কোনো আলোক উৎস থেকে আলো উৎপন্ন হয়ে যদি কোনো প্রতিসারক পৃষ্ঠের উপর আপতিত হয়ে আলোক রশ্মি মানে দ্বিতীয় কোনো মাধ্যমে চলে যায়, এটা কিন্তু ফিরে আসবে না, এটা দ্বিতীয় কোনো মাধ্যমে চলে যায়, তাহলে এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিসরণ। দেখেন একটু মনে মনে চিন্তা করেন। প্রথমটা বলছিলাম প্রতিফলনের ক্ষেত্রে
যে একটা উৎস থেকে আলো উৎপন্ন হয়ে যদি একটা পৃষ্ঠের উপর পড়ে তাহলে সেখানে বাধা পাবে, বাধা পেয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসবে। আর এক্ষেত্রে বলতেছি একটা উৎস থেকে আলো উৎপন্ন হয়ে কোনো একটা পৃষ্ঠের উপর আপতিত হলো, কিন্তু একটু সত্য এখানে আমি বলে দিছি, সেটা হচ্ছে পৃষ্ঠটা স্বচ্ছ হতে হবে কিংবা প্রতিসারক পৃষ্ঠ হতে হবে। প্রতিসারক মানে যেটার ভিতর দিয়ে ভেদ করে যেতে পারে, এরকম পৃষ্ঠ হতে হবে। যেমন প্রথমটার ক্ষেত্রে কিন্তু ভেদ করে যাওয়ার কথা আমি বলি নাই, সেখানে বলছি যে একটা স্বচ্ছ পৃষ্ঠ, স্বচ্ছ না মানে সরি, একটা চকচকে পৃষ্ঠ বা যেটার প্রতিফলন ক্ষমতা আছে, মানে বাধা পেতে পারবে বাট ভেদ করে যেতে পারবে না। প্রতিফলনের ক্ষেত্রে হচ্ছে সেই শর্ত। আর প্রতিসরণের ক্ষেত্রে হচ্ছে স্বচ্ছ মাধ্যম হতে হবে বা যেটার মধ্যে দিয়ে প্রতিসরিত হতে পারবে আলোক রশ্মি। তাহলে এই ধরনের পৃষ্ঠে আপতিত হওয়ার পর যদি আলোক রশ্মি দ্বিতীয় কোনো মাধ্যমে চলে যায় তাহলে এই ঘটনাটাকে বলা হবে প্রতিসরণ। তার মানে এটা খুবই সহজ। আমরা যে স্বচ্ছ বিভিন্ন গ্লাস দেখি, মানে যেগুলোর পিছনে কোনো প্রলেপ দেওয়া থাকে না, স্বচ্ছ মানে এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়, এই ধরনের গ্লাসের এক পাশ থেকে যদি আপনি আলোক রশ্মি ছেড়ে দেন তাহলে কি ঘটবে ঘটনাটা, ওই প্রতিসারক পৃষ্ঠ ভেদ করে আলোক রশ্মি দ্বিতীয় কোনো মাধ্যমে চলে যাবে। মানে আপনি যদি এক পাশে থাকেন তাহলে অপর পাশটা হবে কি দ্বিতীয় মাধ্যম, তাহলে ওই দ্বিতীয় মাধ্যমে এটা চলে যাবে। এটাই এই ঘটনাটাকে বলা হবে আলোর প্রতিসরণ। তাহলে আপনাদের কাছে কি আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটা ঘটনা পরিষ্কার কিনা? জি স্যার। স্যার হুম। আমার একটা এই যে প্রতিসরণের ব্যাপারে হুম। স্যার, এই যে আহ, আমাদের মোটরসাইকেলের লাইটে যে ভিতরে বাল্বটা থাকে আর হুম। উপরে হুম। যে গ্লাস থাকে স্যার, হুম। তার মানে যেটা এই যে গ্লাসটা মোটরসাইকেলের আছে আলো এটা বের হচ্ছে হচ্ছে প্রতিসারক। এটা এটা প্রতিসরণ, প্রতিসারক। হ্যাঁ, এটা কিন্তু আলো ভেদ করে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা সামনে হচ্ছে দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রতিসারক এটা প্রতিসরণ। পৃষ্ঠ। হ্যাঁ, এবং আপনি খুব সুন্দর একটা এক্সাম্পল আনছেন। আর একটু বলি, ওই সামনের যে গ্লাসটা মানে যেটা মেন লাইট আর কি, দেখবেন যে ওখানে ছোট্ট বাল্বটার পিছনে কিন্তু আর একটা চকচকে একটা ইয়া থাকে, প্লেট বসানো হ্যাঁ, থাকে। আপ আপ বলা হয় স্যার, আপ বলি আমরা। হ্যাঁ, হ্যাঁ, এটা কেন থাকে? এটা হচ্ছে আলোটা যখন ওই ছোট্ট বাল্বটার মধ্যে জ্বলে তখন ওই চকচকে ওই পৃষ্ঠের উপর পড়ার পর কিন্তু আলোর প্রতিফলন ঘটে, মানে কি আলোটাকে ছড়াই দেয়, মানে ওখানে বাধা পেয়ে আলোটা আবার সামনের দিকে ফিরে যায়। এটা দেওয়াই হয় এই কারণে যাতে আলোর প্রতিফলন ঘটে। নাইলে কি হবে, নাইলে কিন্তু আলোটা ছড়ায় সামনের দিকে যাবে না। এবং এই কারণেই কিন্তু ওই যে ছোট বাল্বটার পিছনে ওই চকচকে যে একটা মানে ইয়া লাগানো থাকে, এই কারণে লাগানো থাকে। আর সামনের গ্লাসটা ওটা হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ, যাতে আলোটা বেরিয়ে যেতে পারে। এখানে কিন্তু দুইটাই আছে, মানে প্রতিসারক পৃষ্ঠও আছে আবার প্রতিফলক পৃষ্ঠও আছে। ভিতরে যেটা চকচকে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, ওই যে অনেকটা দেখতে স্টিল কালারের মতো থাকে না, ওইটা জি স্যার। ওইটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। আর সামনের যেটা গ্লাস, স্বচ্ছ গ্লাস, এটা হচ্ছে প্রতিসারক পৃষ্ঠ, এটা দিয়ে ভেদ করে চলে যায় আলোটা। আর লুকিং গ্লাস যেটা থাকে, মানে ডান দিকের লুকিং গ্লাসটা তো খুবই জরুরি, সেটা বাইক হোক কিংবা গাড়ি হোক। কেন? যে আমরা যখন ড্রাইভ করি তখন ওই যে পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা বা কত দূরে আছে ওটা আমরা দেখতে পাই, কিংবা সেটাকে সাইড দেওয়ার জন্য আমরা গ্লাসের দিকে তাকাই, সেই সুবিধাটা আমরা পাই, তাই না? জি স্যার। হ্যাঁ, ওই লুকিং গ্লাসটা ওইটাতে কি হচ্ছে, ওইটাতেও কিন্তু প্রতিফলন ওটা হয়। হচ্ছে প্রতিফলন হচ্ছে। হ্যাঁ, প্রতিফলন হয়। তো এখানে কিন্তু এই যে আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ, এখানে কিন্তু আমি সিম্পলি দুটো ধারণা দিছি। তো এখন আমি আর একটু যাই, একটু আমি excuse me, একটু পানি খেয়ে নিই। এখন একটা ধারণা দিই, সেটা হলো আহ, এই যে ইয়ের বেলায়, প্রতিসরণের বেলায় সবচেয়ে উত্তম প্রতিসারক পৃষ্ঠ কি? আপনাদের কি মনে হয় সবচেয়ে উত্তম বা ভালো প্রতিসারক পৃষ্ঠ কি? বলেন তো, সবচেয়ে ভালো প্রতিসারক পৃষ্ঠ কি প্রতিসরণের জন্য? স্যার, গ্লাস। গ্লাস, রাইট। কারণ গ্লাস যেরকম স্বচ্ছ, এত স্বচ্ছ
প্রতিসরণ পৃষ্ঠ আর কোনোটাই নেই পৃথিবীতে। মানে আরো অনেক পদার্থ আছে যেগুলো দিয়ে মানে প্রতিসরণ হতে পারে, কিন্তু গ্লাসের মতো এত বেশি প্রতিসরণ কিন্তু ক্ষমতা ওগুলোর নাই, কম আরো। তো এখন তার মানে কি, গ্লাস বা কাঁচ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পৃষ্ঠ, যেটা দু ধরনের আমরা পেলাম। একটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, আবার প্রতিসরক পৃষ্ঠ হিসেবে কাজ করে। তো যেটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে সেটা কিছুই না, সেটা আমরা আয়না বলি আর কি, বা দর্পণ। পার্থক্যটা কি, আপনি যদি গ্লাসের পিছনে একটা প্রলেপ দিয়ে দেন, তবে যে কোনো কিছু প্রলেপ দিলে হবে না। আপনি যদি আলকাতরা দিয়ে প্রলেপ দেন বা কালো রং দিয়ে প্রলেপ দেন, তাহলে কিন্তু আবার প্রতিফলন ক্ষমতা হবে না। এই পিছনে, গ্লাসের পিছনে আহ, মানে যে প্রলেপটা দেওয়া হয়, সেই পদার্থটার নাম আছে। সেটা হচ্ছে মানে এটার উপর নির্ভর করে আপনার যত দামি লুকিং গ্লাস, মনে করবেন যে সেই পিছনের গ্লাসের যে প্রলেপটা সেটা দামি পদার্থ দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে নিকেলের প্রলেপ থাকে, নিকেল, নিকেলের প্রলেপ দেওয়া হয়। এই যে কাঁচের পিছনে, মানে নর্মাল যে গ্লাস, তার পিছনে যদি আপনি নিকেলের প্রলেপ দিয়ে দেন, তাইলে কিন্তু এটা প্রতিফলক পৃষ্ঠ হয়ে যাবে, মানে আয়না, দর্পণ হয়ে যাবে। দেখবেন যে গ্লাসের পিছনে একটা সাদা রঙের প্রলেপ থাকে না, চকচক করে, এটা নিকেলের প্রলেপ থাকে। এখন এটা নিকেল না হয়ে কিন্তু আপনি পারদের প্রলেপও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ অনেক বেড়ে যাবে। আহ, তো যাক, নর্মালি বেশিরভাগ গ্লাসে মানে যেটা দর্পণ বা আয়না হিসেবে ব্যবহার করা হয় বা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে ব্যবহার করা হয়, সেটাতে নিকেলের প্রলেপই থাকে। বা আমরা বাসায় যে আয়না, ড্রেসিং টেবিলে বা ছোট আয়না যেগুলো আমরা দেখি, সেগুলো সব নিকেলের প্রলেপ দেওয়া। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই গ্লাস বা কাঁচ আহ তিন ধরনের হয়, মানে দর্পণ তিন ধরনের হয়ে থাকে। কি কি? তিনটা দর্পণের নাম হচ্ছে সমতল দর্পণ, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। আমি লিখছি, সমতল, সমতল দর্পণ, উত্তল দর্পণ, এই হচ্ছে অবতল দর্পণ। এই তিন ধরনের দর্পণ হয়ে থাকে, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এখন সমতল দর্পণ কি? সমতল দর্পণ আপনারা সবাই চেনেন। আমরা নর্মালি ড্রেসিং টেবিলের যে গ্লাস, এটাও সমতল দর্পণ। বা নর্মাল যে ছোট ছোট আয়নাগুলো, এগুলো সবই সমতল দর্পণ। অর্থাৎ যে দর্পণ বা আয়নাগুলো সমান থাকে পৃষ্ঠ, সেটাই হচ্ছে সমতল দর্পণ। এখন উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, এটাই এই দুটো চেনার বিষয়। উত্তল দর্পণ কোনটা আমি একটু এঁকে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। রেখা তৈরি করা একটু কঠিন হবে। এটা মনে করেন একটা দর্পণ। এই দর্পণটা একটু কার্ভ আছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই দর্পণটা দেখছেন, একটু কার্ভ আছে। এবং আমি দেখাই আরো, এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, এই যে হাত, জি মনে স্যার। করেন এই যে এই দর্পণটা, জি। এই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ। এখন বলতে পারেন যে এটা কোন পাশ দিয়ে দেখা যাবে, কি এই পাশ দিয়ে দেখা যাবে নাকি এই পাশ দিয়ে দেখা যাবে? আসলে উত্তল দর্পণ যখন হবে, তখন হচ্ছে এই পাশটা হচ্ছে মসৃণ থাকে, অর্থাৎ এই পাশ থেকে দেখা যায়। মানে এই যে আমার এটা হচ্ছে, মনে করেন একজন মানুষ এই দর্পণের সামনে যখন দাঁড়াবে, এই দর্পণটা হবে এরকম। এই যে মাঝখানের পৃষ্ঠটা উত্তল থাকবে, উত্তল বলতে হচ্ছে মাঝখানের পৃষ্ঠটা নিচের দিকে গভীর থাকবে, এই যে এরকম দর্পণটা এরকম হবে। এবং এই উৎস বা বস্তু এরকম সামনে থাকলে, তখন এই দর্পণের এই ভিতর সাইডে দেখা যাবে। না স্যার, আমি উল্টা বলছি। উত্তল দর্পণ হচ্ছে আহ এই পৃষ্ঠা উত্তল হবে,
এই যে এই সাইড উত্তল, মানে এই যে বাইরের পৃষ্ঠটা মসৃণ হবে। আমি উল্টা বলছি, এই যে বাইরের পৃষ্ঠটা মসৃণ হবে, তার মানে এই যে মানুষ মনে করেন, আমি এইভাবে ধরি, এই মানে এই এই সাইডটা হচ্ছে মানুষ দাঁড়ালো, এবং এইখানে হচ্ছে তার বিম্বটা দেখা যাবে। বুঝতে পারছেন? এই যে, বা আমি এখানে যে ছবিটা দেখাচ্ছি, এটার আহ দেখাচ্ছি যে কোন সাইডে ইয়ে থাকবে। এই যে এই জায়গাটা হচ্ছে বিম্ব তৈরি হবে এই পৃষ্ঠে। তার মানে এইখানে হচ্ছে মানুষ দাঁড়ালো, আর এখানে বিম্ব দেখা যাবে। এই যে এটা হচ্ছে উত্তল। উত্তল মানে হচ্ছে এই যে এই পৃষ্ঠাটা, এই যে বাইরের পৃষ্ঠাটা। তো উত্তল দর্পণ কোথায় দেখা যায়? আপনারা কি দেখছেন কখন উত্তল দর্পণ? কোথায় দেখা যায় উত্তল দর্পণ? আপনারা কিন্তু দেখছেন উত্তল দর্পণ। আচ্ছা, আমি মনে করাই দিই। উত্তল দর্পণ দেখবেন বড় বড় মাইক্রো বাসের সামনে যে লুকিং গ্লাস থাকে, আবার দেখবেন যে নিচের দিকে একটা ছোট গোল গ্লাস লাগানো থাকে। মানে নিচের দিকে ঘোরানো ওইটা, কি জন্য? ওই যে ড্রাইভার যাতে গাড়ি যদি কোথাও পার্কিং করে নিচে যাতে চাকাগুলো দেখতে পায়। এবং ওই গ্লাসটা দেখবেন যে এরকম বাইরের সাইডটা এরকম এরকম মানে কার্ভ, বাইরেরটা ওরকম খোলা, মসৃণ পৃষ্ঠটা হচ্ছে বাইরের সাইড। অথবা ওই যে বাসে অনেক সময় দেখবেন যে সামনে, বিশেষ করে কোস্টারে সামনে দুইটা লুকিং গ্লাস থাকে, একটা বড় আর একটা এরকম ছোট গোল লাগানো থাকে। ওই ছোট গোলটা হচ্ছে উত্তল দর্পণ। ইভেন মোটরসাইকেলও কিন্তু দেখবেন যে লুকিং গ্লাস গুলো দেওয়া থাকে, আহ, তার ওই লুকিং গ্লাসের উপরে ছোট্ট একটা গোল গ্লাস লাগায় অনেকে। লুকিং গ্লাসের উপরে একটা গ্লাস লাগায়। এটা কি খেয়াল করছেন আপনারা? স্যার এটা ডান খেয়াল করিনি। আচ্ছা, এটা দেখেন, অনেকে কিন্তু দুইটা লুকিং গ্লাস থাকে তো, বাম এবং ডান। ডান দিকের লুকিং গ্লাসের উপরে আরেকটা গোল লুকিং গ্লাস লাগায় মোটরসাইকেলে। আমি আপনাদেরকে দেখাইতে পারি, দেখি মানে এই লেখাটাকেই আমি সার্চ দিই, ছবিটা গুগলে পাবো, সেখান থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আপনারা কেউ ইয়েতে গেছেন বান্দরবান? জি আচ্ছা, বান্দরবান শহরে ঢোকার সময় এই যে রাস্তাগুলা পাহাড়ের পাশ দিয়ে বেঁকে বেঁকে যে গেছে, ওখানে টার্নিং এ বড় বড় গ্লাস লাগানো আছে, খেয়াল করছেন? জি জি স্যার। এই যে এরকম, এই যে এরকম একটু, জি এই গ্লাস গুলা দেখছেন? এই যে গ্লাসটা বাইরের পৃষ্ঠটা একটু কার্ভ না, ফোলা, মসৃণ। জি স্যার। এইটি হচ্ছে উত্তল। এই যে দেখেন বাইরের পৃষ্ঠটা মসৃণ, যে কথাটা আমি বলছিলাম, যে আমার হাত এভাবে ধরলেই যে বাইরের পৃষ্ঠটা হচ্ছে এরকম ফোলা, এটাই হচ্ছে উত্তল দর্পণ। এবং যে কথাটা বলছিলাম যে অনেকে আপনার ওই যে বাইকে লুকিং গ্লাসের উপরে আরেকটা ছোট্ট গোল গ্লাস লাগায়, ওটা হচ্ছে উত্তল দর্পণ। আমি ওটা দেখানোর জন্য মূলত সার্চ দিলাম। আহ, গ্লাস লাগানো এখন আমি ছবি পাচ্ছি না, মানে একটা গ্লাসের উপর আরেকটা গ্লাস। বাট এটা অনেক সময় অনলাইনে যারা বিক্রি করে ওরা কিন্তু বিজ্ঞাপন দেয়, আর বাস্তবে এরকম পাওয়া যায়, মানে ওদের দুই একটা মোটরসাইকেলে পাওয়া যায়।
যাক, এটা হচ্ছে এরকম, এই যে এই যে মোটর বাইকে মানে মূল মূল তো এরকম একটা গ্লাস থাকেই, এই তার উপরে এরকম ছোট্ট করে এরকম একটা আবার গ্লাস লাগিয়ে রাখে, এরকম ছোট্ট করে। হ্যাঁ, স্যার, স্যার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না? এই যে ছবি দেখতেছেন না? স্যার ওইটা হারা গেছে ওই ইয়ের থেকে, লাইটের জায়গা থেকে ইয়ে হয়ে গেছে। আপনাদের ওখানে কি ছবি দেখাচ্ছে না? জি না, এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে এই যে ইয়াতে মানে মোটর সাইকেলে যে ডান দিকে যে লুকিং গ্লাস থাকে, ওই লুকিং গ্লাসের উপরে আবার এরকম ছোট্ট করে একটা গোল গ্লাস অনেকে বসায়। ওইটা কিন্তু হচ্ছে উত্তল দর্পণ। কেন বসায়? ওটা আরেকটু ওই যে পিছনের গাড়ি বা এগুলোকে সূক্ষ্মভাবে দেখার জন্য, মানে উত্তল দর্পণ এখন মানে বসানোর কারণ কি, যে আমি এতগুলো কথা বলতেছি, উত্তল দর্পণের আসলে কাজ কি? উত্তল দর্পণের কাজ হচ্ছে যে কোনো ছোট অবজেক্টের যে বিম্বটা তৈরি করে, সেই বিম্বটা অবজেক্টের তুলনায় আরো বড় করে সে তৈরি করতে পারে। মানে যেই বস্তু ওইটার সামনে থাকে, ওই বস্তুটা এমনিতে নর্মালি যেই বিম্ব যে সাইজের হওয়ার কথা, তার চেয়ে উত্তল দর্পণ আরো অনেক বড় করে বিম্ব তৈরি করতে পারে। সেই জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয় সাধারণত ওই যে লুকিং গ্লাসের উপরে বা ওই ধরনের যেখানে দেখতে হবে আর কি। আর ঠিক একইভাবে যেটা বললাম থার্ড আর একটা অবতল দর্পণ, অবতল দর্পণ হচ্ছে ঠিক তার উল্টো। এখানে যেমন উত্তল দর্পণ হচ্ছে এই বাইরের পৃষ্ঠটা মসৃণ, অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে ভিতরেরটা মসৃণ, মানে এই পৃষ্ঠটা মসৃণ অবতল দর্পণের ক্ষেত্রে। অর্থাৎ এই যে এটা যদি দর্পণ হয় তাহলে এই সাইডটা হচ্ছে মসৃণ, এদিকে মনে করেন আপনি দাঁড়ালেন, তাহলে আপনার ছবিটা এখানে দেখা যাবে। এখন অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়? অবতল দর্পণের ক্ষেত্রে যেটা হয় যে মূল বস্তুর তুলনায় ওই প্রতিবিম্বটা আর একটু ছোট হয়, খর্বিত হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটার আকার মূল উৎস বা মূল বস্তুর তুলনায় বড় হয়ে থাকে। এই হচ্ছে দুইটা দর্পণের বৈশিষ্ট্য। আর সমতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে বস্তুর সাইজ বা আকৃতি যত বড় থাকে, বিম্ব ঠিক তত বড়ই হয়। এক মানে 1 ইঞ্চিও বড় হবে না, 1 ইঞ্চিও ছোট হবে না। এই তিনটা দর্পণের এই হচ্ছে বৈশিষ্ট্য। এবং প্রয়োজন অনুসারে সাধারণত আমরা যে ক্ষেত্রে যেই দর্পণ প্রয়োজন, সেক্ষেত্রে সেই দর্পণ আমরা ব্যবহার করে থাকি। এখন বলতে পারেন যে আমরা পড়তেছি প্রতিফলন প্রতিসরণ, কিন্তু সেখানে দর্পণ কি? আসলে প্রতিফলন প্রতিসরণ তো আমরাই বললাম যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে মাধ্যম হচ্ছে কাঁচ। তো কাঁচের ক্ষেত্রে তো আমাদের এই তিন ধরনের বৈশিষ্ট্যওয়ালা কাজ আছে। তো সেই ক্ষেত্রে সেটার উপরে নির্ভর করবে যে যে প্রতিবিম্ব মানে প্রতিফলন যে ঘটবে, প্রতিফলন ঘটে তো কখন প্রতিবিম্ব তৈরি হয়। তো সেই ক্ষেত্রে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করতেছি এবং তার প্রতিফলনটা কোন ধরনের হবে। তার মানে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনটা মানে বিচ্ছুরণটা অনেক বড় করে হয়, যে কারণে তার বিম্ব কিন্তু অনেক বড় হয়, বস্তুর তুলনায় বিম্ব অনেক বড় আকৃতি হয়। যেটা বললাম যে বাইকের ক্ষেত্রে ওই যে লুকিং গ্লাস আরটা ছোট, উত্তল দর্পণ লাগায় লাগায় অনেকে। কেন? ওই যে দূরে পিছনে একটা গাড়ি আসতেছে সেটা যাতে বড় করে দেখতে পায়, আর এই সুবিধার জন্য। আর যদি উল্টাটা লাগায়, অবতল দর্পণ কেউ লাগায়, তাহলে কিন্তু দেখা যাবে যে গাড়ি হয়তো আপনার বাইক থেকে 10 ফিট দূরে আছে, আহ কিন্তু আপনি দেখবেন কি যে গাড়ি অনেক দূরে আছে, উল্টাটা হবে, ছোট দেখাবে। তো সেটা নির্ভর করতেছে আসলে যে আপনি কোন ধরনের দর্পণ ব্যবহার করতেছেন। তো এটা মনে রাখবেন, উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই প্রতিবিম্ব বড় হয়, কারণ তার যে প্রতিফলন ক্ষমতাটা বিচ্ছুরণ ঘটে সে বেশি। আর অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে প্রতিফলন ক্ষমতা কম, সে খর্বিত বিম্ব সৃষ্টি করে বা মূল বস্তুর তুলনায় বিম্বের আকৃতি ছোট হয়ে থাকে। আর সমতল দর্পণের ক্ষেত্রে মূল বস্তুর আকৃতি যেই সাইজ হয়, ঠিক সেই সাইজের বা সমান একই আকৃতি বিম্ব তৈরি করে। তো স্নেলের সূত্র যে বলছিলাম তিনটা, ওই তিনটা সূত্রই হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, মানে উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই স্যার, হচ্ছে। হ্যাঁ, বলেন। আমরা আমাদের বাইকে যেগুলা গ্লাস থাকে লুকিং গ্লাস, এটা তাহলে সমতল আমাদের দর্পণ। বাইকে নর্মালি যে দর্পণটা থাকে এটা হচ্ছে সমতল দর্পণ। এবং সমতল। ওইটা একজ্যাক্ট মানে আপনি পিছনের যে বস্তু দেখতে পাবেন,
ওই বস্তুকে একই আকৃতিরই দেখতে পাবেন। কিন্তু কোনো কোনো বাইক কোম্পানি যেটা করে, মানে আপনি বাইরে থেকে দেখবেন যে গ্লাসটা সমান দেখাচ্ছে, আসলে গ্লাসটা সমতল না। উত্তল দর্পণ লাগাই দেয়। অর্থাৎ গ্লাসটা তো খালি লাগানো থাকে না, ওই গ্লাসটা একটা কেসের মধ্যে বসানো থাকে। তো ওরা গ্লাসটা এমন ভাবে তৈরি করে, ওটা কিন্তু উত্তল দর্পণ, ওই যাতে করে আপনি ওখানে বিম্বটা একটু বড় করে দেখতে পান। সেই জন্য উত্তল দর্পণ দেয় কোনো কোনো কোম্পানি, কিন্তু এমনি আমার কাছে মনে হবে থেকে যেটা কোনো সমতল, আসলে সমতল না। এবং যে কোম্পানিগুলা সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করে, ওখানে কিন্তু গ্লাসের উপরে একদম সাদা কালি দিয়ে একটা সিল মারা থাকে, লেখা থাকে যে আপনি যে অবজেক্টটা এখানে দেখতে পাবেন সেটা অরিজিনাল অবজেক্টের চেয়ে বড় আকারে দেখতে পাচ্ছেন, বা আপনার পিছনের বস্তুটা যত দূরে অবস্থিত তার চেয়ে আপনি আরো কাছে দেখতে পাবেন। এটা কারণটা হচ্ছে আসলে ওই যে উত্তল দর্পণের জন্য। এটা তখন ওখানে লেখা থাকে, 2 লাইন লেখা থাকবে সাদা এই দিয়ে। আর যে কোম্পানিগুলো সমতল দর্পণ ব্যবহার করে, ওরা কিছুই লিখবে না, একদম সমান গ্লাস থাকবে। আর যারা উত্তল দর্পণ ব্যবহার করে, এমনি দেখতে মনে হবে যে সমান, কিন্তু আসলে দর্পণটা উত্তল দর্পণ। এটা সমান মনে হয় কি কারণে, ওই যে যে কেসটার মধ্যে বসানো থাকে ওই কেসটার কারণে। ওরা কিন্তু ওই যে 2 লাইনের সিল মারা থাকে ওখানে, যে আপনি অরিজিনাল অবজেক্টের তুলনায় এখানে একটু বড় দেখতে পাবেন বা একটু নিকটে দেখতে পাবেন। অর্থাৎ ইউ উইল সি দি রিফ্লেকটিভ ম্যাটার গ্রেটার দেন ইউর অরিজিনাল অবজেক্ট, এরকম লেখা থাকে। স্যার এই অবতল দর্পণ যেটা, এটা মানে খুব সহজে যে ওইটা বুঝতে পারছি যে সমতল যে মানে প্র্যাকটিক্যাল দেখালেন তো, উত্তলটা, সমতলটাও তো বুঝতে পারছি। এই অবতলটা আসলে কোথায় ব্যবহার হয়? মোটরসাইকেলে তো কই ব্যবহার তো মনে হয় না অবতল। হ্যাঁ, অবতল। অবতল গ্লাসটা, এই দর্পণটা আসলে কোথায় ব্যবহার হয়? মানে কোন ও ইয়েতে ব্যবহার আচ্ছা, হয়? হ্যাঁ, এক্সেলেন্ট কোশ্চেন করছেন যে অবতল দর্পণ কোথায় ব্যবহার হয়। এটা ব্যবহার হয় যারা ডেন্টাল সার্জন, জি স্যার। যে দাঁতের ডাক্তার যারা, হ্যাঁ, এরা ওই যে দেখবেন যে মুখের ভিতরে একটা লম্বা, মানে কাঠির মতো, আর মাথার মধ্যে যে ছোট্ট একটা গোল গ্লাস লাগানো থাকে, এরকম একটা ইয়ে ঢোকে না মুখের ভিতর, জি, জি স্যার, জি কেউ স্যার। দাঁতের সমস্যা নিয়ে গেলে। জি, দেখেন ওই যে একটা একটা মানে লম্বা, মাথার মধ্যে ছোট্ট গোল গ্লাস লাগানো থাকে, আর হাতলটা জি হচ্ছে স্যার। লম্বা আর কি। এরকম একটা মুখের মধ্যে ঢুকে দেখে না ওরা। জি স্যার। হ্যাঁ, ওদের কাছে আসলে 2 ধরনের গ্লাস থাকে, উত্তল থাকে, অবতল থাকে। মূলত হচ্ছে ওই যাদের নাকি উপরের পাটির দাঁতের সমস্যা। এখন উপরের পাটির দাঁতের সমস্যা হলে তো আসলে ডাক্তার তো উপরের পাটি মনে করেন লাস্টের দাঁত, একদম মানে মাড়ির দিকে ভিতরে চোয়ালের কাছের দাঁত। তো ওই জায়গা তো ডাক্তার আসলে দেখা সম্ভব না, কিভাবে দেখবে এমনিতে। তো তখন কি করে, তখন হচ্ছে ওই যে উত্তল দর্পণের যে গ্লাস, ওইটা ওখানে ঢুকায় এবং নিচে যখন ধরে, তখন ওই গ্লাসের মধ্যে হচ্ছে, মানে যেহেতু ভিতরে, ওটা বড় করে ছবিটা দেখে, তখন দেখতে পায় ওই গ্লাসটার মধ্যে। উত্তল দর্পণের গ্লাসটা তখন ইউজ করে। আর অবতলটা ইউজ করে উল্টাও তো হতে পারে, নিচের পাটির দাঁত। তো নিচের পাটির দাঁত তো এমনি দেখা যায়, কিন্তু যদি নিচের পাটির দাঁত কিন্তু, এবং যেগুলো মাড়ির দাঁত, ওগুলো তো আকারেও বড় হয়। তো উনি যদি সূক্ষ্মভাবে দেখতে যায়, দেখা গেল যে কারো ওই যে গাম আছে, ওখানে ইনফেকশন হয়ে গেছে বা কিছু, তো উনি যদি একটু সূক্ষ্মভাবে দেখতে চায়, তখন হচ্ছে অবতল দর্পণের গ্লাস ইউজ করে। ধন্যবাদ স্যার। খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি দাঁতের রোগী নিয়ে গেছিলাম। এটাও দেখছি। স্যার মানে ভালোভাবে বুঝে আসলো আরকি। হ্যাঁ, তো এই আমি এটা মোটামুটি। নাড়াচাড়া দেখছি। খালি মনে করছি যে এটা কি? এদের কি ধরনের গ্লাস ব্যবহার হইছে? এখন মনে হচ্ছে যে আসলে এই অবতল গ্লাসটা আসলে এটা। হ্যাঁ, তো আমাদের আসলে রিয়েল লাইফে প্রত্যেকটা জিনিসের ইউজ আছে, কিন্তু বিষয়টা হলো কি, যে আমরা সচরাচর অনেক কিছু দেখি, কিন্তু সবাই হচ্ছে মনোযোগ দিয়ে দেখি না, বা খেয়াল করি না, বা ভাবি না যে আসলে এটা কেন হচ্ছে বা এটা কি জন্য ইউজ করতেছে, ওইভাবে চিন্তা করি না। আর নাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা অনেক কিছু প্রতিদিন দেখি, কিন্তু ওইভাবে চিন্তা করি না, বা ওইগুলাকে ওইভাবে মাথায় নিই না যে এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে। নাহলে দেখবেন যে আপনি সবকিছুই কিন্তু রিয়েল লাইফে পাবেন। তো আজকে আমি তাহলে বেসিক 2টা বিষয়ের উপরেই ইয়ে করলাম, বললাম, এবং এগুলো আরো ডেপথে আমি ইয়ে করব, করাবো নেক্সট ইতে। তো আর কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের আর কোনো প্রশ্ন আছে?
না স্যার, আমি ফুল বুঝতে পারছি। যেটা অ্যান্সার ঠিক ছিল আছে কিন্তু সেটাও করে নিছি। হ্যাঁ, যারা লেডি আছে পার্টিসিপেন্ট, ওনারা তো কোনো কথাই বলতেছে না। আচ্ছা, আদৌ কি শুনতে পাচ্ছে না নাকি পাচ্ছে, তো কিছুই বুঝতে পারতেছি না। আপনারা যদি সংযুক্ত থাকেন, মানে আমি অনুরোধ করবো আপনারাও কথা বলবেন। মানে বিষয়টা হলো যে ইন্টারেক্টিভ হলে কিন্তু আপনারাও মজা পাবেন, আমিও ক্লাসে মজা পাবো। জি স্যার, এরকম প্রশ্ন করলে পারে বিষয়গুলো হ্যাঁ, সব বোঝার কারণ জন্য আপনারা তো সুবিধা হবে। শিখার জন্যই, তাই না? আপনারা তো শিখার জন্য, জানার জন্যই ক্লাস করছেন। তো ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।